আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পরিস্থিতি অনুকূলে থাকলে জুনে এসএসসি আর জুলাই বা অগাস্টে এইচএসসি পরীক্ষা, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ভার্চুয়াল মাধ্যমে বই উৎসব উদ্বোধন 31 ডিসেম্বর। দ্বিতীয় দফায় 1804 রোহিঙ্গা গেলেন ভাসানচরে। কেউ কেউ সাথে নিয়েছেন পোষা প্রাণীও। চোখে মুখে নতুন জীবনের স্বপ্ন। 65 লাখ কোটি টাকার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদিত। গণতান্ত্রিক অধিকার জনগণকে ফিরিয়ে দেয়ায় গতি এসেছে উন্নয়নে, বলেছেন প্রধানমন্ত্রী। কোটি কোটি টাকা হাতিয়ে দোকান বরাদ্দের অভিযোগে সাবেক মেয়র খোকনের বিরুদ্ধে মামলা। 3.5 কোটি টাকা পাচারে অভিযুক্ত পিকে হালদারের ফ্ল্যাট ও জমি বাজেয়াপ্ত। পৌর নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের অগ্রগতি, বলেছেন ওবায়দুল কাদের। 2টি বাদে সবগুলো ফলাফল প্রত্যাখ্যান বিএনপির। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরের এসএসসি পরীক্ষা জুনে এবং এইচএসসি পরীক্ষা জুলাই বা অগাস্টে অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত হবে সিলেবাস। মঙ্গলবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। জানুয়ারির প্রথম সপ্তাহে অধ্যাদেশ জারির পর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি। 31 ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে 12 দিন ব্যাপী বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কারণে চলতি বছরের মার্চ থেকে বন্ধ আছে শিক্ষা কার্যক্রম। এমন অবস্থায় নতুন বর্ষে বই বিতরণ কর্মসূচি ও শিক্ষার সার্বিক বিভিন্ন বিষয়ের তথ্য জানাতে মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে আগামী বছরে সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম চালু করতে চায় সরকার। কথা বলেন এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রসঙ্গেও। সিলেবাস যেটি আছে সেটিকে কাস্টমাইজ করে পরীক্ষার যাবতীয় ব্যবস্থা গ্রহণের আমাদের একটা কার্যক্রম চলছে। আমরা আশা করছি আগামী 15 জানুয়ারি 2021 মধ্যে আমরা শিক্ষার্থীদের কে এই বিষয়টি জানাতে পারবো। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো, এবং আমরা আশা করছি যে 2021 সালের জুলাই আগস্ট নাগাদ আমরা এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রহণের একটা আশা প্রকাশ করছি। চলতি বছরে এইচএসসি অটো পাসের পূর্ণাঙ্গ ফল প্রকাশে খুব শিগগিরই অধ্যাদেশ জারি করবে সরকার। জেএসসি ও জেডিসি পরীক্ষার মূল্যায়নের কাজ চলছে বলে জানান শিক্ষামন্ত্রী। আমরা এই যে বিশেষ পরিস্থিতিতে বিশেষ বিকল্প ব্যবস্থায় যে আমরা ফলাফল দিচ্ছি সেটি সংক্রান্ত একটি অধ্যাদেশ খুব সহসাই জারি করা হবে, সেটির কাজ এখন প্রক্রিয়াধীন রয়েছে। সমন্বয়কৃত বিষয়ের প্রাপ্ত নম্বরের মানের ভিত্তিতে এইচএসসি সমমান পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর প্রতিস্থাপন করে বিদ্যমান পদ্ধতিতে গ্রেড পয়েন্ট নির্ধারণের মাধ্যমে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ চূড়ান্ত করা হবে। অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা কিছুটা মূল্যায়ন করেছি, সে মূল্যায়ন পত্র আমরা সংগ্রহ করব, কিন্তু আমরা কোনো নম্বর পত্র এবার আমরা দিচ্ছি না সনদপত্রে, সে কারণে জিপিএও উল্লেখ থাকবে না জেএসসি জেডিসির ক্ষেত্রে, শুধু সকলেই উত্তীর্ণ হবেন। 31 ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের ভিড় এড়াতে 12 দিনে বিভিন্ন শ্রেণীর বই বিতরণ করা হবে বলেও জানানো হয়েছে ভার্চুয়াল ব্রিফিংয়ে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। এবার দেশের সরকারি স্কুলগুলোতে অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালনা হলেও বেসরকারি নামি দামি স্কুলগুলোতে তা মানা হচ্ছে না। সরকারি নির্দেশনা স্পষ্ট না থাকায় তারা ভর্তি কার্যক্রম পরিচালনা করছে নিজস্ব পদ্ধতিতে। তবে বেসরকারি স্কুলগুলোতেও শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। তাই শেষ সময়ে ফর্ম জমা দিতে অভিভাবকদের উপচে পড়া ভিড়। ভর্তি কার্যক্রমে স্বচ্ছতার দাবি তাদের। দরজায় কড়া নাড়ছে নতুন বর্ষ, আর নতুন শিক্ষাবর্ষে পছন্দের স্কুলে ভর্তিতে সন্তানদের চেয়ে অভিভাবকরাই যেন বেশি প্রতিযোগী। এবারে রাজধানীর 44টি সরকারি স্কুলে ভর্তি কার্যক্রম চলছে অনলাইনের মাধ্যমে। অনলাইনে ভর্তির আবেদন নেওয়া শুরু হয় 15 ডিসেম্বর থেকে, চলে 27 ডিসেম্বর পর্যন্ত। এরপর শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারির ভিত্তিতে। তবে এবারই প্রথম সরকারি স্কুলগুলোতে অনলাইনে আবেদনপত্র জমা নেয় বিড়ম্বনা কমে যাওয়ার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত হবে বলে দাবি সংশ্লিষ্টদের। চাহিদা অনুযায়ী মেরিট লিস্ট থাকে ঠিক সমান সংখ্যক অপেক্ষমান তালিকা থাকে। মেরিট লিস্ট থেকে ফার্স্ট লিস্ট থেকে যদি কেউ ভর্তি না হয় তখন ওই ক্রমানুসারে আমরা অপেক্ষমান তালিকা থেকে নিই। আসন শূন্য থাকার ওইরকম কোনো সুযোগ নেই। অবশ্যই স্বচ্ছ, লটারি তো, আর তারপরে অনলাইন। সরকারি স্কুলের বিপরীত চিত্র রাজধানীর নামি দামি বেসরকারি স্কুলগুলোতে। করোনাকালেও ভিড় লেগেই আছে।
আবেদনপত্র অনলাইনে মিললেও জমা দিতে হয় স্কুলে গিয়ে। সন্তানকে পছন্দের স্কুলে ভর্তির অক্লান্ত প্রতিযোগিতায় অভিভাবকরা। রাজধানীর ভিকারুন্নেসা, মতিঝিল আইডিয়াল সহ বেশিরভাগ স্কুলে প্রায় একই চিত্র। সব জায়গায় তো পাওয়া যায় না, এই জন্য আমরা দুই এক জায়গায় চাইতে হয়, অথবা আইডিয়ালে চাইছি, সেন্ট ফ্রান্সে চাইছি, হয় নাই, আবার আইডিয়ালে আসলাম, এটা দেখতেছি যদি হয় বেটার আর কি। লটারি তো, এখন লটারিতে অ্যালাউ হলেই তো অ্যাডমিশন হয়ে যাবে। আমি মানে যে স্কুলগুলো আসলে পড়াশোনা ভালো হয় এরকম স্কুলই দেওয়ার জন্য চেষ্টা করতেছি। বেসরকারি স্কুলগুলোতেও লটারি বা অন্য যে কোনো পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে সততা ও স্বচ্ছতার নিশ্চয়তা চান অভিভাবকরা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। দ্বিতীয় দফায় ১,৮০৪ রোহিঙ্গা নিয়ে ভাসানচরে পৌঁছেছে নৌবাহিনীর ৫টি জাহাজ। তাদের চোখে মুখেই ছিল নতুন স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সরকার। আলী আকবরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্টে বিস্তারিত। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ১,৮০৪ জন রোহিঙ্গাকে নিয়ে নৌবাহিনীর জাহাজগুলো ভাসানচরে পৌঁছায় মঙ্গলবার দুপুরে। নতুন আবাস পেয়ে বেশ খুশি বাস্তুচ্যুত এসব রোহিঙ্গা। তাদের জন্য সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ভাসানচরের প্রকল্প পরিচালক। মানে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা যে রিলোকেশনটা করতে পেরেছি সাকসেসফুলি, এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সম্মিলিতভাবে নিয়মতান্ত্রিকভাবে অন্যান্য জায়গায় যেরকম আমরা অবস্থান গ্রহণ করি, ঠিক কক্সবাজারের মতো একই আঙ্গিকেই এখানে পরিচালনা করা হবে। এর আগে সকালে চট্টগ্রাম বোট ক্লাব জেটিতে নোঙর করা নৌবাহিনীর 5টি জাহাজে তোলা হয় রোহিঙ্গাদের, পরানো হয় লাইফ জ্যাকেট, সরবরাহ করা হয় পানি ও খাবার প্যাকেট। সকাল 9:15 থেকে জাহাজগুলো নোয়াখালীর ভাসানচরের পথে রওনা দেয়। আমরা কইছিল আমরা যাচ্ছি, আমরা তো আনন্দ লাগে যাবার জন্য, আত্মীয় স্বজনের সুবিধা হয়ে যাচ্ছে, সেই জন্য যাচ্ছি। ইউটিউবে দেখি ওখানে বলছিল, তাই আমরা পরিবার নিয়ে চলে যাচ্ছি ওখানে। আর তো গম লাগে খুশি বালা খবরদের। এ সময় কর্ণফুলী নদীতে ছিল নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব, নৌপুলিশের স্পিডবোটগুলোর টহল সহ কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা। অনেকে পরিবারের সাথে নিয়ে যাচ্ছেন পোষা প্রাণীও। আমরা শান্তির জন্য এখন যাইতেছি যে বাসনসরে আমার বাগিনী ধরে না আমার পরিবার কয়েকটা লোক গেছে, তাহলে তারা অনেক ভালো বলছে। বাংলাদেশ সরকারের সবসময় ভালো নজর রাখবি, আশা করছি ইয়ার পরে লেখাপড়ার দিকে যাই সুনজর রাখবি, আশা করছি। নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক বলেছেন, রোহিঙ্গাদের জন্য সরকার ভাসানচরে থাকার যে ব্যবস্থা করেছে তা বিশ্বে মডেল। এই আবাসন ব্যবস্থার জন্য প্রায় ৩,০০০ কোটি টাকা সরকার খরচ করেছে, এবং আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে বাংলাদেশে যে ব্যবস্থা করা হয়েছে ভাসানচরে রোহিঙ্গাদের জন্য, এটা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন একটা ঘটনা। কোনো দেশের কোনো সরকার বাস্তুচ্যুত নাগরিকদের জন্য, উদ্বাস্তু যারা এরকম নাগরিক তাদের জন্য এরকম অ্যারেঞ্জমেন্ট করেছে বলে আমাদের জানা নাই। এর আগে গত 4 ডিসেম্বর কক্সবাজারের টেকনাফ ও উখিয়া আশ্রয় কেন্দ্র থেকে ১,৬৪২ রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ২০২৫ সাল নাগাদ ৮.৫১% জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্য নির্ধারণ করে প্রায় ৬৫ লাখ কোটি টাকার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়ায় দেশের উন্নয়নে গতি এসেছে। দেশের সার্বিক উন্নয়নে 5 বছর মেয়াদী পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করতেই জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক। মঙ্গলবার শেরেবাংলা নগরের এনএসি সভায় গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিক নির্দেশনামূলক বক্তব্যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের লক্ষ্যের কথা উল্লেখ করেন। বিশ্বের দরবারে বাংলাদেশ একটা মর্যাদাও পেয়েছে। একসময় বাংলাদেশ বললে সবাই এমনভাবে ভাব দেখাতো যে এই বাংলাদেশ শুধু মানুষের কাছে মানে হাত পেতে চলে, যেটা আমার নিজের, আমি যখন বিরোধী দলে ছিলাম তখন আমার নিজের খুব আত্মসম্মানে বাধতো এবং খুব কষ্ট লাগতো। সেখান থেকে যখন জনতার ক্ষমতা জনতার হাতে আমরা ফিরিয়ে দিতে পেরেছি, জনতার গণতান্ত্রিক অধিকারটা যখন জনতার হাতে আমরা ফিরিয়ে দিয়েছি, ক্ষমতাটা এখন জনতার হাতে, যার ফলে আমাদের উন্নয়নের গতিধারাটাও মানে আমি বলবো যে যথেষ্ট
সচল হয়েছে, মানুষ তার সুফল পাচ্ছে, সাধারণ মানুষ সুফল পাচ্ছে। 2021 সাল থেকে 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শুরুর নির্দেশও দেন প্রধানমন্ত্রী। 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনাও শেষ হয়ে যাবে, কাজেই তারপরে সাথে সাথে এই জন্য আমরা 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা প্রণয়ন করে এবং তা বাস্তবায়নের কাজ শুরু করতে পারি। জাতির পিতার যে স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি, আর বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বৈঠকের পর ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও কৃষি জমি রক্ষার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের নিজস্ব অভ্যন্তরীণ খাত থেকে বেরিয়ে আসবে 88.5, ভেরি ইম্পর্ট্যান্ট। তা থাকলে কত 11.5 আমরা বিদেশ থেকে আহরণ করব। দেশে বর্তমান ইকোনমিক জোনের বাইরে আরও নতুন ইকোনমিক জোন করা হবে এবং সার্বিক পলিসি থাকবে বিদেশে খালি সবাই চলে না হলে নিজের দেশের ভিতরে থাকার জন্য পরিবেশ সৃষ্টি করা, আর ফসলি জমি যাতে নষ্ট না হয়, ধান পাট গমের জমি, এর জন্য ইউনিয়ন ভিত্তিক মাস্টার প্ল্যান, ল্যান্ড ইউজ প্ল্যান বলতে পারেন আপনারা। 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রায় 65 লাখ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য স্থির করা হয়েছে। এর ফলে 2025 সালে দারিদ্র্যের হার দাঁড়াবে 15.6%। নতুন করে কর্মসংস্থান হবে 1,13,00,000 মানুষের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দোকান বরাদ্দ দিয়ে দুর্নীতি প্রতারণার অভিযোগে মামলা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সায়েদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মামলাটি গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে বুধবার আদেশ দেবে আদালত। রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এ নকশা বহির্ভূত দোকান বরাদ্দে 34,89,00,000 টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সায়েদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাদের পক্ষে মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন জাকের সুপারমার্কেট, নগর প্লাজা ও সিটি প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি। সকালে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে বাদীর জবানবন্দি রেকর্ড করা হয়। পরে মামলাটির বিষয়ে বুধবার আদেশ দেওয়া হবে বলে জানায় আদালত। সাবেক মেয়রের নেতৃত্বে সাবেক মেয়র মানুষ থেকে কোটি কোটি টাকা নিয়ে যেভাবে রাস্তায় আজকে তাদেরকে ফেলে দিয়েছেন, সে বৈধ বলেছেন, বৈধ বলে টাকা নিয়েছেন, পিঠ দেওয়ালে ঠেকে গেছে ব্যবসায়ীদের, যার কারণে আমি কোর্টে স্বর্ণপন্ন হয়েছি। মামলার অভিযোগে বলা হয়, সাইদ খোকন, ইউসুফ আলী সর্দার ও মাজেদ সহ অন্যরা মিলে ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেট 2-এর মূল ভবনের নকশার বাইরে স্থাপনা তৈরি করে দোকান বরাদ্দের কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান বরাদ্দের জন্য পরে সাইদ খোকনের সাথে যোগাযোগ করেন। মোটা অঙ্কের বিনিময়ে তিনি দোকান বরাদ্দ দেন, কিন্তু কাগজপত্র না দিয়ে তাদের সাথে প্রতারণা করা হয়। 10 লাখ করে টাকা নিছে, নেওয়ার পরে দিয়ে বৈধ বলে টাকা নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের ট্রেড লাইসেন্স করে দেওয়ার জন্য আমাদের কাছে টাকা নিছে 15,000 করে, 30,000 টাকা 2 দোকানে। এইভাবে আমাদের পর্যায়ক্রমে টাকা দেওয়া হয়েছে। আমাদেরকে বলছিল এর ভিতরে যে আপনাদেরকে ট্রেড লাইসেন্স দেওয়া হবে, বৈধতা দেওয়া হবে, হ্যাঁ, নামজারি দেওয়া হবে, এই টাকার মধ্যে সবকিছু করে দেওয়া হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেটের 3টি ব্লকে নকশা বহির্ভূত দোকান ছিল 911টি। এসব দোকান উচ্ছেদে গত 8 ডিসেম্বর অভিযান চালায় ডিএসসিসি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। 3,500 কোটি টাকা লুট করে বিদেশে পালিয়ে যাওয়া পিকে হালদারের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। রাজধানীর ধানমন্ডির 2টি ফ্ল্যাট সহ পিকে হালদারের স্থাবর সম্পদগুলো ক্রোকের জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ KM ইমরুল কায়েস তার স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন। এর আগে গত 2 ডিসেম্বর তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি হয়। পিকে হালদার পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বছরের শুরুতেই বিদেশে পালিয়ে যাওয়ার পর গত 8 জানুয়ারি 274,91,55,255 টাকার অবৈধ সম্পদের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে মামলা করে দুদক। সোমবারের পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তা বহন করে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা সারাদিন সরকারের কড়া সমালোচনা করলেও দেশে কথা বলার স্বাধীনতা না থাকার অভিযোগ থেকে সরছে না। নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পৌর নির্বাচনে নৌকার প্রার্থীদের ব্যাপক জয় শেখ হাসিনার সরকারের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ।
মন গড়া অভিযোগ না করে মাঝপথে ভোট প্রত্যাখ্যানের নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসায় বিএনপিকে ধন্যবাদ জানান তিনি। বলেন, ইভিএম এর বিরোধিতা করলেও বিএনপি প্রার্থীদের এই পদ্ধতিতে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এতে অনিয়মের সুযোগ নেই। জনগণ ভোট দিতে পারে না বলে বিএনপি যে মিথ্যা অভিযোগ তার অসারতা প্রমাণিত হয়েছে। ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তাই বহন করে। তারা ঢালাওভাবে বলে সরকারের প্রতি নাকি জনগণের আস্থা নেই। গতকালে পৌর নির্বাচনে নতুন করে প্রমাণ হয়েছে সরকার প্রতি জনগণের আস্থা বাড়ছে, বিপরীতে বিএনপির প্রতি জনআস্থার পারদ ক্রমশ কমছে। এদিকে সংকটময় সময়ে একটি মহল সমাজে অস্থিরতা সৃষ্টির জন্য উৎপেতে থাকে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ফখরুল ইসলাম আলমগীর সাহেব কড়া ভাষায় সরকারের সমালোচনা সকালবেলা করেন, আবার সেটার সাথে প্রতিযোগিতা করে দুপুরবেলা রিজভী আহমেদ আরেকটি সংবাদ সম্মেলন করে সরকারের আবার কড়া ভাষায় সমালোচনা করেন। সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে প্রতিনিয়ত 2-3 বার বিষোদ্গার করে বলেন যে আমাদের কথা বলার কোনো অধিকার নেই। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। দুইটি বাদে সবগুলো পৌর নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, পৌরসভা নির্বাচনের ফলাফল পূর্ব নির্ধারিত ছিল। বলেন, স্থানীয় সরকারগুলো জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগ নিতে চাচ্ছে, যা অতীতে কখনোই হয়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের বলেন, এ সরকারের আমলে সব নির্বাচনের ফলাফলই আগে থেকে নির্ধারিত ছিল। পৃথিবী জুড়ে ইভিএম প্রত্যাখ্যাত হলেও বাংলাদেশের নির্বাচনে নীল নকশার অন্যতম সহযোগী এখনো এই পদ্ধতি। স্থানীয় সরকার নির্বাচন কখনোই কোনো সরকার পরিবর্তন করে না, কিন্তু সেখানেও সরকার দুর্ভাগ্যজনকভাবে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে তারা শক্তি প্রয়োগ করেছে। বিশেষ করে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগ সাজেশে, ইলেকশন কমিশনের যোগ সাজেশে তারা সেখানে এই আসনগুলোকে আপনার স্থানীয় সরকার আসনগুলোকে নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে এখন তারা দখলে নিচ্ছে, যেটা আগে কখনোই হয়নি। এই সরকারের আমলে এই নির্বাচন কমিশনের অধীনে পরিচালনায় কখনোই কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে। এদিকে নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আর্থিক সহায়তা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনটিতে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ। আগামীকাল 30 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। 30 ডিসেম্বর কোনো ভোট হয়নি, যা হয়েছে তা হলো নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সম্মিলিত উদ্যোগে ভোট ডাকাতি। এই অভিনব ও নজিরবিহীন নিশিরাতে নির্বাচন করার পরেও অনুশোচনার বালাই নেই, বরং গত পরশুদিন ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি তখন সাংবিধানিক ধারাবাহিকতা ব্যাহত ও বাধাগ্রস্ত করতে এবং গণতন্ত্রকে সংকটে ফেলতে চেয়েছে। ওবায়দুল কাদেরের এই বক্তব্য যেন গণতন্ত্র হত্যা করে সেই ধরনের উল্লাসেরই বহিঃপ্রকাশ। 30 ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস পালন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। কেবল শুল্ক কমানোর ঘোষণাতে রাজধানীর বাজারগুলোতে কমে আসছে চালের দাম। চালের প্রধান পাইকারি বাজার বাবুবাজারে চালের কোনো কমতি নেই, তবে ক্রেতারা চালের দিকে ঘেঁষছেন না বলছেন বিক্রেতারা। চালের শুল্ক কমানোর ঘোষণা 1 মাস আগে এলে বাজার এতটা চড়ত না বলে অভিমত আড়তদার ও পাইকারদের। আমনের ভরা মৌসুমের মধ্যে চালের দামে অস্থিরতা, এ নিয়ে মাসখানেক ধরে তুমুল আলোচনা। সরকারি হিসাব বলছে এবার আমনের লক্ষ্যমাত্রার চেয়ে 15 লাখ টন চাল কম উৎপাদন হয়েছে। তারপরও আগামী জুন পর্যন্ত দেশের চাহিদার চেয়ে 30 লাখ টন চাল উদ্বৃত্ত থাকবে। এত যুক্তি বা পরিসংখ্যান কোনোভাবে চালের দামে লাগাম টানা যাচ্ছিল না। আর এই অভিযোগের তীর দেশের প্রায় 19,500 চালকল মালিকের দিকে। পরিস্থিতি বিবেচনায় গত 27 ডিসেম্বর সরকারের ঘোষণা আসে 25% শুল্ক দিয়ে আমদানি করা যাবে চাল, যার প্রভাব পড়েছে বাজারে। এখন মিলাররা কইতেছে যে চাল আপনারা নেন, দাম একটু কমছে, একটু কমায় নেন। এখন দাম কম এখন পাইতেছে কই? দামের দাম বেশি, মেলার একটু যদি আমাদের চাল দাম বেশি, চাল পেতাম না। এখন সবাই বলে চাউল আছে, সমস্যা নাই। এটা যদি গভর্নমেন্ট আরো কিছুদিন আগে ঘোষণা দিত
তো বাজারটা এত অতি করে যেত না। চালের দাম কমার প্রবণতার মধ্যেই বাজারে ক্রেতার দেখা না পেয়ে অস্বস্তিতে বিক্রেতারা। এমনি মন্দা কাস্টমারে বসে রয়েছি, বিক্রি করতে পারতেছি না, তাই আমরা কম দামে চাল আমদানিও করতে পারতেছি না। আন্তর্জাতিক ভাবেও যদি বাজার কমে যায়, আমার ক্রয় সূত্র চাল তো আমার তো কিনা ছিল, এখন তো আমার কম বেতন লাগবে। চাল ব্যবসায়ীরা জানিয়েছেন রাজধানীতে চালের দাম কমতে শুরু করেছে, সম্ভাবনা রয়েছে আগামীতে দাম আরো কমার। মাল আমদানি হয় নাই, বাংলাদেশে ঢুকে নেই, তারপরে আপনি দেখেন মার্কেট কমে আছে, ধানের বাজার কমছে, চালের বাজার কমছে। তো এইটা অ্যাকচুয়ালি মিল মালিক যারা আছে, যারা প্রোডাকশন করে, তারা যদি কন্ট্রোল করতে পারতেন তাহলে আমাদের হয়তো এই জিনিসটা হতো। প্রত্যেকটা চালের বাজার আপনার 1 টাকা কমে আছে, ধানের বাজার আপনার 50 টাকা কমে আছে। আশা করি এটা অব্যাহত থাকবে আর কি। এবং ইন্ডিয়াতে যদি চাল আসে, তাদের চালের রেট আরও কম পড়বে, আমরা মনে করি সে মার্কেটটা আরও কিছু কমে আসবে। সরকারি সংস্থা টিসিবি হিসেবে গত বছরে এই সময়ের তুলনায় এখন মোটা চালের দাম প্রায় 48%, মাঝারি 23% ও সরু চালের দাম 17% বেশি। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ শফির মৃত্যুকে অস্বাভাবিক উল্লেখ করে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন তার ছেলে মাওলানা ইউসুফ বিন আহমেদ শফি আল মাদানী। মঙ্গলবার সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। হেফাজতের নতুন কমিটি করার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। 18 সেপ্টেম্বর মৃত্যু হয় হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমেদ শফির। মৃত্যুর প্রায় 3 মাস পর 17 ডিসেম্বর তাকে হত্যার অভিযোগ এনে সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 36 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন আহমেদ শফির শ্যালক মাইনুদ্দিন। বাবার মৃত্যুকে অস্বাভাবিক দাবি করে এবার সংবাদ সম্মেলন করেন আল্লামা শফির বড় ছেলে। দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে আল্লামা শফিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ মাওলানা ইউসুফ বিন আহমদ শফি আল মাদানীর। সরকারের কাছে আমাদের দাবি হলো, এক, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আল্লামা শাহ আহমদ শফির অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তার পরিবারের পক্ষ থেকে দায়েরকৃত মামলা তদন্তপূর্বক অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। সংগঠনটির সাবেক যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থে নগ্নভাবে মাঠে নেমেছেন হেফাজতের বাবুনগরী ও মামুনুল হকের নেতৃত্বে ঘোষিত কমিটির নেতারা। জানান শিগগিরই নতুন কমিটি করবেন তারাও। দুনিয়ার ইতিহাসের মধ্যে এরকম নেই যে কোনো সংগঠনের আমির ইন্তেকাল করার পর পূর্ণ কমিটি ভেঙে দেওয়া হবে। ওনারা যে তথাকথিত কাউন্সিল করলেন, এই কাউন্সিলের অনুমোদনটা কোন কমিটির মাধ্যমে ওনারা নিয়েছেন? যিনি কাউন্সিল আহ্বান করেছেন বলে তারা দাবি করছেন তথাকথিত কাউন্সিলের কথা। মহিবুল্লাহ বাবুনগরী সাহেব প্রায় 2 বছর আগে পদত্যাগ করেছেন। তো যিনি পদত্যাগ করেছেন তিনি আবার হেফাজতের কাউন্সিল আহ্বান করেন কি করে? অতএব যিনি কাউন্সিলে আহ্বান করতে পারেন না, তার মাধ্যমে তার আহ্বানে যে কমিটি গঠিত হয় এই কমিটি বৈধ হতে পারে। আল্লামা শাহ আহমেদ শফির রেখে যাওয়া সকল দিনই ও সামাজিক অঙ্গন থেকে বিরোধীদের অপসারণে সরকারের হস্তক্ষেপ চান তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। 2 কিডনি ফেলে দেওয়ার ঘটনায় BSSMMU এর 2 চিকিৎসক 75 লাখ এবং ময়নাতদন্তকারী চিকিৎসক 25 লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেবেন না জানতে চেয়েছে মানবাধিকার কমিশন। 1 মাসের মধ্যে কমিশনে উপস্থিত হয়ে 3 চিকিৎসককে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে মানবাধিকার কমিশন। 2 বছর পর ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর গত মাসে মামলা করেন ভুক্তভোগী রওশন আরার ছেলে চলচ্চিত্র পরিচালক রফিক শিকদার। কিডনি সংক্রমণ নিয়ে 2018 সালে 1 জুলাই রওশন আরা BSMMU-তে ভর্তি হন। কিছুদিন পর রোগীর বাম কিডনি ফেলে দেওয়া হয়। পরে রোগীর অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে নিলে দেখা যায় রোগীর 2 কিডনি গায়েব। পরে BSMMU এর চিকিৎসক অধ্যাপক হাবিবুর রহমান দুলাল লিখিতভাবে অপরাধ স্বীকার করেন এবং নিজ খরচে কিডনি প্রতিস্থাপন করে দেবেন বলে চুক্তি করেন। পরে কালক্ষেপণে রোগীর মৃত্যু হয়। এছাড়া দেরিতে ময়নাতদন্ত প্রতিবেদন দিতে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের গাফিলতি ছিল বলেন মানবাধিকার কমিশনের তদন্তে বেরিয়ে আসে। বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শুধু মুক্তিযোদ্ধারাই রাজপথে লড়াই করে যাচ্ছেন। রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। হাফিজউদ্দিন আহমেদ বলেন, দেশে অনেক রাজনৈতিক দল আছে, তারা কে কিভাবে ক্ষমতায় যাবে সেই অঙ্ক কষছে। গণতন্ত্রের জন্য তাদের রাজপথে দেখা যায় না, কিন্তু বিএনপি ভুক্ত বা অন্য দলভুক্ত মুক্তিযোদ্ধারা কয়েকবার এরই মধ্যে রাজপথে নেমে তাদের সাহসের প্রমাণ দিয়েছে বলে মন্তব্য তার। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ
হওয়ার আহ্বান জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। করোনায় দেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-19-এ মোট মারা গেলেন ৭,৫০৯ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্ট সহ ১৪,৫৮৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,১৮১ জন। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৫,১১,২৬১ জন। এছাড়া গেল একদিনে ১,২৪৫ জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪,৫৪,৫৬৩ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮.১০, সুস্থতার হার ৮৮.৯১, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৭%। উচ্চ আদালতে নিষেধাজ্ঞা থাকার পরও ইস্কাটন গার্ডেন জামে মসজিদ কমপ্লেক্সের দোকান ভেঙে দেওয়ার অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত দোকানদাররা। মঙ্গলবার সকালে সেখানে গেলে দেখা যায় মসজিদ কমপ্লেক্সে থাকা ৮টি দোকান ভাঙা শুরু করে। দোকানদাররা দাবি করেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও স্থানীয় কাউন্সিলরের লোকজন তাদের দোকান ভাঙা শুরু করেন। তাদের সাথে কোনো ম্যাজিস্ট্রেট ছিলেন না। তারা বলেন, দোকানগুলো নিয়ে মামলা থাকায় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাঙার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা আছে। কিন্তু স্থানীয় কাউন্সিলরের লোকজন কোনো কিছু না মেনে তাদেরকে সেখান থেকে উচ্ছেদের জন্য দোকান ভাঙা শুরু করে। উত্তরবঙ্গ সহ আশেপাশের বিভিন্ন জায়গায় শীতের তীব্রতার সাথে চলছে ঘন কুয়াশার দাপট। কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে। চুয়াডাঙ্গার তাপমাত্রা নেমেছে ৭.৩ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছে শিশু, বৃদ্ধ সহ অনেকেই। চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। গত এক সপ্তাহ ধরে ঠিকমতো দেখা যাচ্ছে না সূর্যের আলো। সড়কে যান চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত অসহায় দরিদ্র দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। খড়কুটার আগুনই তাদের একমাত্র ভরসা। কাজে যেতে না পারায় দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষদের। যে ঠান্ডা পড়ছে, কি করে বাইরে বেড়াবো এটা নিয়ে চিন্তা আছে, কারণ সাধারণ লোকজন তো আর বাইরে সেভাবে বেড়াতে পারছে না। পৌষের শীতে কাঁপছে গাইবান্ধার দরিদ্ররা। কষ্ট বেড়েছে শিশু, বৃদ্ধ ও দিনমজুরদের। ঠান্ডা ও কুয়াশায় নষ্ট হচ্ছে ক্ষেতের সবজি ও বোরোর বীজতলা। কয়েকদিন থেকে কুয়াশা বেশি, আবার কুয়াশার কারণে বেসনের ক্ষতি হয়ে যাচ্ছে। শীতে কাবু হয়েছে উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাটের জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলবাসী। প্রয়োজনীয় শীতের কাপড়ের সংকটে তারা। এমন কুয়াশা পড়তেছে, একে হিমের মতন, বৃষ্টির মতন টপ 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 টপকে পড়তেছে। খুব ঠান্ডা লাগতেছে, আমরা কিভাবে বাঁচবো? বাতাসটার কারণে ঠান্ডা বেশি হচ্ছে, এই জন্য আমরা কাজ কাম করতে পারতেছি না। আগুন তাপাইলো ঠান্ডার জন্য হয়, ঠান্ডার জন্য তো বাইরে হওয়ার পাইছিল না। মানুষের বাদ কিভাবে কাজ করি? বাচ্চা খোঁজটাও তো মনে করো বেড়ে পায় না, আর মনে করো কাপড় চোপড় কম্বল টমল তো আমার কিছুই নেই। সরকারি বেসরকারিভাবে শীত বস্ত্র বিতরণের দাবি এসব মানুষের। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। কক্সবাজারের রামুতে উদ্বোধন করা হলো ইউনিয়ন ব্যাংক লিমিটেডের নতুন শাখা। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এই শাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মোহাম্মদ নজরুল ইসলাম, রামু বণিক সমবায় সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের CSE ডিপার্টমেন্টের চেয়ারম্যান ধীমান শর্মা। এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা এবং কক্সবাজারের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ব্যবসা বাণিজ্য সহ এবার আরও কিছু খবর। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 7টি নতুন শাখার উদ্বোধন করা হয়েছে আজ। চট্টগ্রামের কর্ণফুলী, গোনাগড়ি, পতেঙ্গা, টেরিবাজার ও চৌধুরীহাট, পাবনার বেড়া এবং গাইবান্ধার কালীরবাজারে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এসব শাখার উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও CEO মোহাম্মদ মাহবুবুল আলম। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুনিরুল মাওলা, মোহাম্মদ কায়সার আলী ও মোহাম্মদ ওমর ফারুক খান। ব্যাংকের জোন প্রধান, শাখা প্রধান, নির্বাহী কর্মকর্তা, গ্রাহক শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্ত হন। রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মধ্যে
দ্বিপাক্ষিক স্বাস্থ্য চুক্তি হয়েছে আজ। এই চুক্তির আওতায় ইআরএফের সকল সদস্য এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি এক্সিকিউটিভ হেলথ চেকআপ, কার্ডিয়াক হেলথ চেকআপ সহ অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন। চুক্তিতে সই করেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি শারমিন রিনভি। এ সময় হাসপাতাল ও ফোরামের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত সেরা ব্র্যান্ড রাঁধুনির নিয়মিত উদ্যোগ সেরা রাঁধুনি প্রতিযোগিতার ৬ষ্ঠ আসর শিগগিরই শুরু হতে যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা রকম রান্নায় পারদর্শী রাঁধুনিদের খুঁজে বের করার এই অনুষ্ঠানটি প্রচার হবে বেসরকারি টেলিভিশন মাছরাঙায়। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলের বলরুমে সংবাদ সম্মেলনে এবারের সেরা রাঁধুনি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম, বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ, মিডিয়াকম লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা এবং মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুন্ডু, প্রতিযোগিতার ৩ বিচারক সহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিজিটাল ইভেন্টের মাধ্যমে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড মোটরসাইকেল গ্রাহকদের উপহার দিয়েছে অ্যাপাচি RTR 164Vর সাথে ব্লুটুথ সংযোগ স্থাপনে সক্ষম স্মার্ট এক্স কানেক্ট টেকনোলজির। তরুণ প্রজন্মের চাহিদা মেটাতে বাংলাদেশের ইতিহাসে এ ধরনের মোটরসাইকেল টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড প্রথম উদ্বোধন করল। স্মার্ট এক্স কানেক্ট টেকনোলজির সাথে এতে আরও দেয়া হয়েছে সম্পূর্ণ নতুন হেডলাইট, রেডিয়াল টায়ার ও নতুন গ্রাফিক্স। ডিজিটাল অনুষ্ঠানের মাধ্যমে মোটরসাইকেলটির উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও বিপ্লব কুমার রায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। পরিস্থিতি অনুকূলে থাকলে জুনে এসএসসি আর জুলাই বা অগাস্টে এইচএসসি পরীক্ষা, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ভার্চুয়াল মাধ্যমে বই উৎসব উদ্বোধন 31 ডিসেম্বর। দ্বিতীয় দফায় 1804 রোহিঙ্গা গেলেন ভাসানচরে। কেউ কেউ সাথে নিয়েছেন পোষা প্রাণীও, চোখে মুখে নতুন জীবনের স্বপ্ন। 65 লাখ কোটি টাকার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদিত। গণতান্ত্রিক অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ায় গতি এসেছে উন্নয়নে, বলেছেন প্রধানমন্ত্রী। কোটি কোটি টাকা হাতিয়ে দোকান বরাদ্দের অভিযোগে সাবেক মেয়র খোকনের বিরুদ্ধে মামলা। 3,500 কোটি টাকা পাচারে অভিযুক্ত পিকে হালদারের ফ্ল্যাট ও জমি বাজেয়াপ্ত। পৌর নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের অগ্রগতি, বলেছেন ওবায়দুল কাদের। 2টি বাদে সবগুলো ফলাফল প্রত্যাখ্যান বিএনপি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ।